নমস্কার এবং স্বাগতম। আমরা আজ পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করতে চলেছি। এই এলাকাটি হল কুচবিহার দক্ষিণ নির্বাচন এলাকা। এই উপস্থাপনায় আমরা এই নির্বাচন এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্য, নির্বাচনী ইতিহাস, প্রধান প্রার্থীদের বিশ্লেষণ এবং তাদের জয়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করি। কুচবিহার দক্ষিণ নির্বাচন এলাকা পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমান্তে অবস্থিত। এই এলাকাটি অত্যন্ত সংবেদনশীল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি বাংলাদেশের সাথে সরাসরি সীমানা শেয়ার করে। জনসংখ্যার দিক থেকে এই নির্বাচন এলাকার মোট জনসংখ্যা প্রায় ২,৫০,০০০। এখানে অনুসূচিত জাতির মানুষের সংখ্যা অত্যন্ত বেশি, প্রায় ৫৫ থেকে ৬০%। এই অনুসূচিত জাতির মানুষদের মধ্যে রয়েছে মাতুয়া এবং রাজবংশী সম্প্রদায়, যারা এই অঞ্চলের প্রধান ভোটার ভিত্তি। ধর্মীয় সংমিশ্রণের দিক থেকে এখানে হিন্দু জনসংখ্যা প্রায় ৭৫% এবং মুসলিম জনসংখ্যা প্রায় ২০%। শহুরে এবং গ্রামীণ বিভাজনে প্রায় ৮০% জনসংখ্যা গ্রামীণ এলাকায় বসবাস করে, যেখানে চা বাগান এবং কৃষি প্রধান অর্থনীতি। কুচবিহার দক্ষিণের নির্বাচনী ইতিহাস অত্যন্ত আকর্ষণীয় এবং পরিবর্তনশীল। চলুন দেখি কিভাবে এই এলাকার রাজনৈতিক ল্যান্ডস্কেপ পরিবর্তিত হয়েছে। ২০১১ সালে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এই আসনে জয়ী হয়েছিল ৪৭% ভোট পেয়ে। এটি ছিল বাম মোর্চার শেষ শক্তিশালী অবস্থান এই অঞ্চলে। ২০১৬ সালে তৃণমূল কংগ্রেস এই আসনে বিজয়ী হয় ৪২% ভোট নিয়ে। এআইএফপির ভোট ৩৬% নেমে আসে। কিন্তু ২০২১ সালে একটি বিশাল পরিবর্তন ঘটে। ভারতীয় জনতা পার্টি এই আসনে জয়ী হয় ৪৬.৮৩% ভোট নিয়ে। তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থানে আসে ৪৪.৩১% ভোট নিয়ে এবং এআইএফবি সম্পূর্ণভাবে ধসে পড়ে মাত্র ৫.২৪% ভোট পেয়ে। এই পরিবর্তন প্রতিফলিত করে অনুসূচিত জাতির ভোটারদের বিশাল অংশের বিজেপির দিকে স্থানান্তর, বিশেষ করে রাজবংশী সম্প্রদায়ের। ২০২১ সালের নির্বাচনের পরে কুচবিহার দক্ষিণ নির্বাচন এলাকা হয়ে উঠেছে অত্যন্ত মেরুকৃত। এখানে আমরা দেখতে পাই একটি স্পষ্ট দ্বিমেরু প্রতিযোগিতা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। বিজেপি এই অঞ্চলে তার শক্তি তৈরি করেছে তিনটি প্রধান বর্ণনার মাধ্যমে: প্রথমত, হিন্দু পরিচয় এবং সাংস্কৃতিক জাতীয়তাবাদ; দ্বিতীয়ত, সীমান্ত নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক আখ্যান; এবং তৃতীয়ত, অনুসূচিত জাতির মানুষদের জন্য সংরক্ষণ এবং সামাজিক ন্যায়বিচারের প্রতিশ্রুতি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তার শক্তি তৈরি করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে, বিশেষ করে মুসলিম ভোটারদের মধ্যে, এবং মহিলা কল্যাণ কর্মসূচির মাধ্যমে। তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডার কর্মসূচি এই অঞ্চলের মহিলাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এই মেরুকরণ অর্থ হল যে ২০২৬ সালের নির্বাচনে প্রতিটি সম্প্রদায়ের ভোটের গতিবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমরা যদি গত ১০ বছরের নির্বাচনী ডেটা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাই একটি নাটকীয় পরিবর্তন। ২০১১ সালে এআইএফপি ৪৭% ভোট পেয়েছিল এবং জয়ী হয়েছিল। তৃণমূল কংগ্রেস তখন এই আসনে দ্বিতীয় শক্তি ছিল ৩৫% ভোট নিয়ে। ২০১৬ সালে তৃণমূল কংগ্রেস এগিয়ে আসে ৪২% ভোট নিয়ে এবং জয়ী হয়। এআইএফপি ৩৬% নেমে আসে। এটি দেখায় যে বাম মোর্চার ভোটার ভিত্তি দ্রুত হ্রাস পাচ্ছিল। ২০২১ সালে বিজেপি হঠাৎ করে এই আসনে প্রধান শক্তি হয়ে ওঠে ৪৬.৮৩% ভোট নিয়ে। তৃণমূল কংগ্রেস ৪৪.৩১% ভোট পায় এবং দ্বিতীয় স্থানে থাকে, এবং এআইএফবি সম্পূর্ণভাবে ধসে পড়ে মাত্র ৫.২৪% ভোট পেয়ে। এই পরিবর্তন প্রধানত ঘটেছে অনুসূচিত জাতির ভোটারদের, বিশেষ করে রাজবংশী সম্প্রদায়ের বিজেপির দিকে স্থানান্তরের কারণে। এটি একটি বিশাল রাজনৈতিক পুনর্গঠন যা এই অঞ্চলের রাজনীতিকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছে। ২০২১ সালের নির্বাচনের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ভিত্তি। বিজেপি জয়ী হয়েছিল ৪৬.৮৩% ভোট নিয়ে, যা ছিল প্রায় ১,০৯,০০০ ভোট। তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৪৪.৩১% ভোট, যা ছিল প্রায় ৯৯,০০০ ভোট। তাই বিজেপির জয়ের মার্জিন ছিল মাত্র ৪,৯৩১ ভোট, যা মোট ভোটের ২.৫২%। এটি একটি অত্যন্ত সংকীর্ণ জয়, যা দেখায় যে এই আসনটি একটি সত্যিকারের সুইং সিট। মাত্র ২ থেকে ৩% ভোট পরিবর্তন হলেই ফলাফল সম্পূর্ণভাবে বদলে যেতে পারে। মোট ভোটের হার ছিল ৮৩.৭৮%,
যা অত্যন্ত উচ্চ। এটি দেখায় যে এই অঞ্চলের ভোটাররা অত্যন্ত সক্রিয় এবং নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী। এআইএফবি পেয়েছিল মাত্র ৫.২৪% ভোট, যা ছিল প্রায় ১২,২৬৪ ভোট। এটি দেখায় যে বাম মোর্চা এই অঞ্চলে সম্পূর্ণভাবে প্রাসঙ্গিকতা হারিয়েছে। ২০২১ সালের নির্বাচনে বিজেপির প্রার্থী রথীন্দ্রনাথ বসু জয়ী হয়েছিলেন। তিনি এখন কুচ বিহার দক্ষিণের বিধায়ক। রথীন্দ্রনাথ বসু স্থানীয় রাজনীতিতে একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। তার ৫ বছরের কার্যকাল ছিল মিশ্র ফলাফলের। একদিকে তিনি স্থানীয় উন্নয়ন প্রকল্পে কাজ করেছেন এবং বিভিন্ন সরকারি সুবিধা বাস্তবায়নে ভূমিকা রেখেছেন, কিন্তু অন্যদিকে তার প্রশাসন স্থানীয় প্রতিবাদ এবং অসন্তোষের সম্মুখীন হয়েছে, বিশেষ করে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ভোটার মুছে ফেলার বিষয়ে। ২০২৬ সালের নির্বাচনে বিজেপি রথীন্দ্রনাথ বসুকে পুনরায় মনোনীত করেছে, তবে তিনি এবার দুটি আসনে একসাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা তার ক্যাম্পেইনকে দুর্বল করতে পারে। এই সিদ্ধান্ত দেখায় যে বিজেপি স্থানীয় অসন্তোষ সম্পর্কে সচেতন এবং তারা তাদের কৌশল পুনর্বিবেচনা করছে। বিজেপির বর্তমান প্রশাসনের বিরুদ্ধে কুচ বিহার দক্ষিণে উল্লেখযোগ্য স্থানীয় অসন্তোষ রয়েছে। এর প্রধান কারণগুলি হল: প্রথমত, বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। এটি একটি নির্বাচক তালিকা পরিষ্কার করার প্রক্রিয়া যেখানে সন্দেহজনক ভোটারদের তালিকা থেকে মুছে ফেলা হয়, কিন্তু এই প্রক্রিয়ায় অনেক বৈধ ভোটারও, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তাদের ভোটাধিকার হারিয়েছেন। এটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর অসন্তোষ সৃষ্টি করেছে। চা বাগান এবং কৃষি খাতে মন্দা চলছে, মজুরি বৃদ্ধি হয়নি এবং কৃষকরা তাদের পণ্যের জন্য ন্যায্য মূল্য পাচ্ছেন না। তৃতীয়ত, স্থানীয় উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে বিলম্ব এবং অসম্পূর্ণতা। এই সমস্ত কারণ মিলিয়ে বিজেপির বিরুদ্ধে একটি শক্তিশালী বিরোধী অনুভূতি তৈরি হয়েছে। এই বিরোধী অনুভূতি ২০২৬ সালের নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কুচবিহার দক্ষিণের অর্থনীতি প্রধানত ৩টি খাতের উপর নির্ভরশীল: চা বাগান, কৃষি এবং ছোট ব্যবসা। চা বাগান এই অঞ্চলের সবচেয়ে বড় নিয়োগকর্তা। এখানে হাজার হাজার মানুষ চা বাগানে কাজ করে, কিন্তু বর্তমানে চা শিল্প গভীর সংকটে রয়েছে। আন্তর্জাতিক বাজারে চায়ের দাম কমেছে এবং এর ফলে বাগান মালিকরা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে পারছেন না। অনেক শ্রমিক তাদের বেতন নিয়মিত পাচ্ছেন না। কৃষি এই অঞ্চলের দ্বিতীয় প্রধান খাত, কিন্তু কৃষকরা তাদের পণ্যের জন্য ন্যায্য মূল্য পাচ্ছেন না। ধান, সবজি এবং অন্যান্য কৃষিপণ্যের দাম বাজারে অত্যন্ত কম। এর ফলে কৃষকরা আর্থিক সংকটে পড়েছেন। এই অর্থনৈতিক সংকট সরাসরি প্রভাবিত করছে সাধারণ মানুষের জীবনযাত্রার মান, এবং এটি রাজনৈতিক অসন্তোষের একটি প্রধান কারণ হয়ে উঠেছে। যে দল এই অর্থনৈতিক সমস্যার সমাধানের বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি দিতে পারবে, তারাই এই নির্বাচনে সুবিধা পাবে। ২০২৬ সালের নির্বাচনে কুচ বিহার দক্ষিণে ৩ জন প্রধান প্রার্থী রয়েছেন। প্রথমত, বিজেপির প্রার্থী রথীন্দ্রনাথ বসু। তিনি বর্তমান বিধায়ক এবং তিনি পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে তিনি দুটি আসনে একসাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা তার ক্যাম্পেইনকে দুর্বল করতে পারে। দ্বিতীয়ত, তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ দেব ভৌমিক। তিনি একজন স্থানীয় নেতা এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। ২০২১ সালে তিনি দ্বিতীয় স্থানে ছিলেন এবং এখন তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনিও দুটি আসনে একসাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃতীয়ত, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নাজমুল আলম সরকার। তিনি বাম মোর্চার প্রতিনিধিত্ব করছেন, তবে বাম মোর্চা এই অঞ্চলে প্রায় প্রাসঙ্গিকতা হারিয়েছে, তাই তার জেতার সম্ভাবনা অত্যন্ত কম। এই ৩ জন প্রার্থীর মধ্যে মূল প্রতিযোগিতা হবে বিজেপির রথীন্দ্রনাথ বসু এবং তৃণমূল কংগ্রেসের অভিজিৎ দেব ভৌমিকের মধ্যে। রথীন্দ্রনাথ বসু বিজেপির প্রার্থী এবং বর্তমান বিধায়ক। তার শক্তি এবং দুর্বলতা উভয়ই রয়েছে। তার শক্তিগুলি হল: প্রথমত, বিজেপি এবং আরএসএসের শক্তিশালী সাংগঠনিক যন্ত্রপাতি উত্তর বাংলায়। দ্বিতীয়ত, হিন্দু সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক জাতীয়তাবাদ এবং পরিচয় বিষয়ে শক্তিশালী বার্তা। তৃতীয়ত, কেন্দ্রীয় সরকারের ডাবল ইঞ্জিন উন্নয়নের বার্তা। তার দুর্বলতাগুলি হল: প্রথমত, এসআইআর ভোটার মুছে ফেলার বিরুদ্ধে স্থানীয় প্রতিবাদ। দ্বিতীয়ত, দুটি আসনে একসাথে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে ক্যাম্পেইন দুর্বল হতে পারে। তৃতীয়ত, বর্তমান প্রশাসনের বিরুদ্ধে বিরোধী অনুভূতি। সামগ্রিকভাবে রথীন্দ্রনাথ বসুর জেতার সম্ভাবনা ৪৫%। এটি একটি সংকীর্ণ প্রতিযোগিতা যেখানে তিনি সামান্য অসুবিধায় রয়েছেন, তবে যদি তিনি হিন্দু সম্প্রদায়কে সফলভাবে একত্রিত করতে পারেন এবং সংখ্যালঘু ভোটারদের উপস্থিতি কমাতে পারেন, তাহলে তিনি এই আসনটি ধরে রাখতে পারেন। অভিজিৎ দেব ভৌমিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি।
তার অবস্থান অত্যন্ত শক্তিশালী। তার শক্তিগুলি হল প্রথমত স্থানীয় সাংগঠনিক নিয়ন্ত্রণ এবং সংস্থান, জেলা সভাপতি হিসেবে তিনি স্থানীয় দলের যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করেন। দ্বিতীয়ত বিরোধী অনুভূতি থেকে উপকৃত হওয়ার অবস্থান, বিজেপির বিরুদ্ধে যে অসন্তোষ রয়েছে তা তার পক্ষে কাজ করতে পারে। তৃতীয়ত মহিলা এবং সামাজিক সুবিধাপ্রাপীদের মধ্যে শক্তিশালী সমর্থন, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার কর্মসূচির কারণে। তার দুর্বলতাগুলি হল প্রথমত দুটি আসনে একসাথে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে ক্যাম্পেইন দুর্বল হতে পারে। দ্বিতীয়ত স্থানীয় দলের মধ্যে অভ্যন্তরীণ বিভাজন। সামগ্রিকভাবে অভিজিৎ দে ভৌমিকের জেতার সম্ভাবনা ৫৫%। তিনি একটি সামান্য সুবিধায় রয়েছেন। ২০২১ সালের সংকীর্ণ মার্জিন, বিরোধী অনুভূতি এবং শক্তিশালী কল্যাণ প্রচার তাকে এই নির্বাচনে সামান্য এগিয়ে রাখছে। নাজমুল আলম সরকার অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের প্রার্থী এবং বাম মোর্চার প্রতিনিধিত্ব করছেন। এআইএফবির ইতিহাস এই অঞ্চলে অত্যন্ত নাটকীয়। ২০১১ সালে তারা ৪৭% ভোট পেয়ে জয়ী হয়েছিল, কিন্তু ২০১৬ সালে তারা ৩৬% নেমে আসে এবং ২০২১ সালে তারা সম্পূর্ণভাবে ধসে পড়ে মাত্র ৫.২৪% ভোট পেয়ে। এই ধসের কারণ হল অনুসূচিত জাতির ভোটারদের, বিশেষ করে রাজবংশী সম্প্রদায়ের বিজেপির দিকে বিশাল স্থানান্তর। যদিও নাজমুল আলম সরকার জেতার কোনো পথ নেই, তার প্রার্থিতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একজন মুসলিম প্রার্থী হিসেবে তিনি সংখ্যালঘু ভোটারদের একটি ছোট অংশ আকর্ষণ করতে পারেন, যারা অন্যথায় তৃণমূল কংগ্রেসকে ভোট দিত। এটি তৃণমূল কংগ্রেসের মার্জিন কমাতে পারে এবং বিজেপির পক্ষে কাজ করতে পারে। নাজমুল আলম সরকারের জেতার সম্ভাবনা 0%। তার কোনো পথ নেই। পশ্চিমবঙ্গের দ্বিমেরু রাজনীতিতে তৃতীয় শক্তির কোনো স্থান নেই। ২০২৬ সালের নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে তিনটি গুরুত্বপূর্ণ এক্স ফ্যাক্টর। প্রথমত, ভোটার উপস্থিতির গতিশীলতা। ৮৪%-এর উপরে উচ্চ উপস্থিতি সাধারণত তৃণমূল কংগ্রেসের পক্ষে কাজ করে, কারণ এটি সংখ্যালঘু সম্প্রদায়ের শক্তিশালী সংগঠন নির্দেশ করে। বিপরীতভাবে, সংখ্যালঘু উপস্থিতিতে হ্রাস এসআইআর উদ্বেগের কারণে বিজেপির পক্ষে কাজ করবে। দ্বিতীয়ত, মাতুয়া এবং রাজবংশী সম্প্রদায়ের ভোটের পরিবর্তন মাত্র ২-৩% পরিবর্তন বিজয়ী নির্ধারণ করবে। যদি এই সম্প্রদায়গুলি কল্যাণ কর্মসূচির সন্তুষ্টির কারণে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, তাহলে তৃণমূল কংগ্রেস জিতবে। যদি তারা পরিচয় এবং নিরাপত্তা বর্ণনার কারণে বিজেপিকে ভোট দেয়, তাহলে বিজেপি জিতবে। তৃতীয়ত, এসআইআর দ্বিমুখী তরবারি। এটি সংখ্যালঘু ভোটারদের দমন করতে পারে, যা বিজেপির পক্ষে কাজ করে, অথবা এটি একটি শক্তিশালী বিরোধী অনুভূতি এবং সহানুভূতি তরঙ্গ তৈরি করতে পারে, যা তৃণমূল কংগ্রেসের পক্ষে কাজ করে। সিনারিও এতে তৃণমূল কংগ্রেস ৫৫% সম্ভাবনায় জিতবে। সিনারিও বিতে বিজেপি ৪৫% সম্ভাবনায় আসনটি ধরে রাখবে। আমরা এখন আমাদের বিশ্লেষণের সমাপনীতে পৌঁছেছি। চলুন দেখি কুচবিহার দক্ষিণ নির্বাচন এলাকায় ২০২৬ সালের নির্বাচনের চূড়ান্ত রায় কী। আমাদের বিশ্লেষণের উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেস এই আসনটি পুনরুদ্ধার করার জন্য একটি সামান্য সুবিধা রাখে। আমরা তৃণমূল কংগ্রেসকে ৫৫% জেতার সম্ভাবনা দিচ্ছি, যখন বিজেপির সম্ভাবনা ৪৫%। এই সামান্য সুবিধা তৃণমূল কংগ্রেসকে তিনটি কারণে দেওয়া হয়েছে। প্রথমত, ২০২১ সালে অত্যন্ত সংকীর্ণ মার্জিন, যা দেখায় যে ভোটাররা বিজেপির থেকে সরে যেতে প্রস্তুত। দ্বিতীয়ত, বর্তমান প্রশাসনের বিরুদ্ধে শক্তিশালী বিরোধী অনুভূতি, বিশেষ করে এসআইআর এবং অর্থনৈতিক সংকটের কারণে। তৃতীয়ত, লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য কল্যাণ কর্মসূচির মাধ্যমে তৃণমূল কংগ্রেসের শক্তিশালী সমর্থন মহিলা এবং সামাজিক সুবিধা প্রাপীদের মধ্যে। কিন্তু এটি একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক নির্বাচন। বিজেপি এখনও ৪৫% সম্ভাবনা নিয়ে রয়েছে। চূড়ান্ত বিশ্লেষণে কুচবিহার দক্ষিণ নির্বাচন এলাকা ২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনের জন্য একটি গুরুত্বপূর্ণ বেলওয়েদার হবে। এই আসনের ফলাফল উত্তর বাংলার রাজনৈতিক দিক নির্দেশনা সম্পর্কে অনেক কিছু বলবে। ধন্যবাদ আমাদের সাথে এই বিস্তারিত বিশ্লেষণের জন্য থাকার জন্য।